পার্ট 2 এর শেষে বলেছিলাম না সেখানকার পরিবেশ দেখে আমাদের গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। আসলে সেটা কোনো ভয়ের জন্য ছিল না। পাহাড়ি ওই চায়ের বাগানের বুক ছিঁড়ে যখন এক অদ্ভুত শীতল বাতাস আমাদের ছুঁয়ে গেল, তখন এক পরম শান্তিতে আর প্রশান্তিতে আমাদের শরীরটা শিউরে উঠেছিল, গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল। তখন মনে মনে ভাবছিলাম, জীবনে মাঝে মাঝে কিছু ভুল পথ বেছে নেওয়াটাও বোধহয় খুব দরকার, কারণ ওই ভুল পথে পা না বাড়ালে প্রকৃতির এই লুকিয়ে থাকা স্বর্গীয় সৌন্দর্যটা হয়তো কোনোদিন চোখেই পড়তো না। এই সুন্দর মায়াটাই আমাদের মনের সব দ্বিধা কাটিয়ে নতুন একটা জোর দিল আমাদের আসল গন্তব্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু গন্তব্য তো আর এক লাফে ছোঁয়া যায় না, তার জন্য এই পথটুকুও বেরোতে হবে। দেখুন, চারিদিকে মাইলের পর মাইল শুধু সুন্দর এই সবুজ চা বাগান, আর তার মাঝখান দিয়ে একলা একটা বিষণ্ণ রাস্তা। এখানে কোনো ব্যস্ততা নেই, আছে শুধু এক মায়াবী নীরবতা, আর মাঝে মাঝে ভেসে আসা কিছু অচেনা পাখির মুক্ত ডানার শব্দ। এই পাখিদের মুক্ত ডানা ঝটপটানো দেখতে দেখতে বুকটা কেমন যেন ভারী হয়ে উঠছিল। হুট করেই মনে পড়ে যাচ্ছিল সেই দিনের না বলা কিছু কথা। সত্যি তো, আমাদের মতো মেয়েদের এই সামান্য একটু খোলা হাওয়া, একটুখানি সুখ পাওয়ার জন্য কত অজুহাত সাজাতে হয়, কত মানুষকে বোঝাতে হয়। যুগ যতই আধুনিক হোক না কেন, একটা ছেলে যেভাবে হুট করে ডানা মেলে দিতে পারে, আমাদের কি সেই স্বাধীনতা আজও আছে? ঘর থেকে বেরোনোর আগে ভালোবাসার নামে যে শাসনের দেওয়ালগুলো আমাদের ঘিরে রাখে, সেগুলোকে তো আর ফেলে দেওয়া যায় না। ওই 4 দেওয়ালের গণ্ডি যতই আমাদের ভালো চেয়ে আগলে রাখুক, মনটা তো আসলে বড্ড অবুঝ। সে তো শুধু চায় একটুখানি খোলা আকাশ, যেখানে কোনো নিয়ম দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। সারাটা জীবন তো এই নিয়মের বেড়াজালেই কাটাতে হবে। তাই কয়েকটা মুহূর্ত যদি একটু অনিয়ম করেই ফেলি, তবে কি খুব বড় কোনো ক্ষতি হয়ে যাবে? তবে মনের এই অবুঝ অভিমানটুকু সামলে নিতেই চোখের সামনে শুরু হলো আমাদের আসল পরীক্ষা। নিচে দাঁড়িয়ে তো একটুও বুঝিনি যে এতটা পথ, এতখানি খাড়া রাস্তা আমাদের হেঁটে উঠতে হবে। উঠতে উঠতে এক সময় মনে হচ্ছিল শরীরে আর এক ফোঁটা শক্তিও অবশিষ্ট নেই। ক্লান্তিতে তখন মুখের মিষ্টি হাসিটাও যেন কোথাও হারিয়ে গিয়েছিল। কিন্তু মনে মনে নিজেকে একটাই কথা বলছিলাম, জীবনে যে কোনো ভালো জিনিস পেতে গেলে বা মনের সেই পরম শান্তিটুকু খুঁজে পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। এই কষ্টটুকুই তো এই জার্নির আসল প্রাপ্তি। আর সেই কষ্টের অবসান ঘটিয়ে অবশেষে ওই দূরে পাহাড়ের চূড়ায় ভেসে উঠল দেবাদিদেব মহাদেবের সেই কাঙ্ক্ষিত সুন্দর মন্দির। অবশেষে সব কষ্ট সার্থক করে যখন উপরে পৌঁছালাম, শরীরে তখন আর এক ফোঁটা শক্তিও ছিল না। ভগবানকে দেখা মাত্রই কোনো নিয়ম বা লৌকিকতা না মেনে আমি ওনার সামনেই ধপ করে বসে পড়লাম। অনেকেই হয়তো বলবে, এত কষ্ট করে এসে আগে প্রণাম না করে কেন বসে পড়লাম? কিন্তু আমার মনে হচ্ছিল, কোনো দূর সম্পর্কের আত্মীয়ের বাড়ি গেলে না হয় অনেক ফর্মালিটি দেখাতে হয়, কিন্তু নিজের বাবার ঘরে ফিরলে কি কেউ এত নিয়ম মেনে চলে? সন্তান তো পরম নিশ্চিন্তে আগে বাবার চরণেই বসে পড়ে। এই শিব বাবাও তো আমাদের বাবা মায়ের মতোই আপন, ওনার কাছে আবার কিসের লোক দেখানো নিয়ম? আমি তো বিশ্বাস করি ভগবান কোনো পাথরের মূর্তিতে আটকে থাকেন না, উনি থাকেন আমাদের মনের ভিতরে। আর ওনার সামনে ওই বসার জায়গাটাতে যখন বসলাম, ওপরের ওই ঠান্ডা বাতাসটা গায়ে লাগতে মনটা কেমন যেন জুড়িয়ে গেল। তখন সত্যি বলছি, আমার মনে হচ্ছিল জীবন যদি এতটুকু হতো তাহলেও শান্তি। একটু সময় জিরিয়ে নিয়ে এই ক্লান্ত পা দুটোকে বুঝিয়ে শুনিয়ে আবারও এগোলাম ওপরের শেষ সিঁড়িগুলোর দিকে। ঠিক যেমন সিনেমায় দেখায় না, এক একটা সিঁড়ি ভাঙছি আর নিজের অজান্তেই যেন জীবনের সব নিয়ম, সব খাঁচা পেছনে ফেলে এগিয়ে যাচ্ছি। আর দূরে চাদরের মতো বিছানো সবুজ চা বাগান, প্রকৃতির এই বিশালতার সামনে দাঁড়িয়ে মনে হলো আমরা মানুষরাই শুধু নিজেদের নিয়মের খাঁচায় বন্দি করে রাখি। প্রকৃতির কাছে কিন্তু কোনো নিয়ম নেই। এই একটা ভিউয়ের কাছে এতক্ষণের সব কষ্ট এক নিমিষে সার্থক। প্রকৃতির এই সুন্দর কোলেই শেষ হলো আমাদের পার্ট 3 এর এই ছোট্ট সফর। কেমন লাগলো আপনাদের? কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। টাটা।